সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইনজুরির জন্য স্কোয়াডে নেই তাসকিন আহমেদ। দীর্ঘমেয়াদে দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস। এই দুই সিরিজে ভাইস ক্যাপ্টেন থাকবেন শেখ মেহেদী হাসান। সবশেষ কয়েক মাস ধরেই আলোচনা কে হচ্ছেন বাংলাদেশের নতুন টি-20 অধিনায়ক। যিনি হবেন তিনি কতদিনের জন্য দায়িত্ব নেবেন, দীর্ঘমেয়াদে দায়িত্ব পাবেন নাকি এক সিরিজেই শেষ অধিনায়কত্ব। সব প্রশ্নের জট খুলেছে। আগামী টি-20 বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্বাগতিকদের হোয়াইট ওয়াশ করা লিটন অফিসিয়ালি অধিনায়কত্ব শুরু করছেন ইউএই সিরিজ থেকে। এই 2 ম্যাচ আর পাকিস্তানের বিপক্ষে 5 ম্যাচে সহ অধিনায়ক শেখ মেহেদী হাসান। 2026-এর যে টি-20 বিশ্বকাপ মার্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই সেই পর্যন্ত লিটন কুমার দাসকে আমাদের জাতীয় দলের টি-20 দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি আমরা যে সিরিজটা খেলতে যাচ্ছি, যেখানে ইউএই এবং পাকিস্তানে 7টা টি-20 ম্যাচ আছে, এই পার্টিকুলার এই সময়টুকুর জন্য শেখ মেহেদী তাকে ভাইস ক্যাপ্টেন হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। ইউএই ও পাকিস্তান সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির জন্য স্কোয়াডে নাই তাসকিন আহমেদ, ফিরেছেন শরীফুল ইসলাম। বিপিএলে পারফর্ম করেও জায়গা পাননি নাইম শেখ আর মেহেদী হাসান মিরাজ। স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, যে যখন আমরা অবহিত হতে পারি যে কে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তার সঙ্গে ইউজুয়ালি আমরা কথা বলি বরাবরই, এটাই প্র্যাকটিস, এবং হেড কোচের সঙ্গে আলোচনা হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এবার একটু ব্যত্যয় ঘটেছে, বিকজ এই সিদ্ধান্তটা শেষ করার পর খুব বেশি হাতে আমাদের সময় ছিল না। তো কাজেই এই পরিকল্পনার পিছিয়ে নির্বাচক এবং কোচিং হেড কোচ তাদের একটা সংমিশ্রণ ছিল। আগামী 17 মে ইউএইর বিরুদ্ধে শারজায় বাংলাদেশের প্রথম টি-20। পরের ম্যাচ 19 তারিখ পাকিস্তানে। 5 টি-20-র প্রথমটা শুরু হবে 25 মে। দীর্ঘদিন পর প্রেস কনফারেন্স করে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। গেল কয়েক মাস কোন দলে কে সুযোগ পাচ্ছেন, কেন সুযোগ পাচ্ছেন, সেসব প্রশ্নের উত্তর পাওয়া ছিল একেবারে দুষ্কর। মেইলে দল ঘোষণা করায় জবাবদিহিতার জন্য পাওয়া যায়নি কাউকে। এমনকি ঘরোয়া লিগ দেখতে মাঠে আসেন না চিফ সিলেক্টর। এই নিয়েও প্রশ্ন ওঠে, যদিও কাজী আশরাফ হোসেন লিপুর দাবি যে এই পুরো ব্যাপারটা একটা প্রশ্নের অবশ্যই অবতারণা ঘটে। তবে এমন প্রশ্নের জবাবে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জানিয়েছেন দল নিয়ে সবার পরিষ্কার ধারণা থাকা উচিত। ক্যাপ্টেন পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। যদিও তিনি দায়িত্ব পাওয়ার পর এমন চিত্র দেখা মিলেছে কালে ভদ্রে। এ দল এইচপি, ইমার্জিং কিংবা জাতীয় দল, বেশিরভাগ ক্ষেত্রেই মেইল করে জানিয়ে দেওয়া হয় স্কোয়াড, যেখানে থাকে না ব্যাখ্যা, না মুখোমুখি হতে হয় গণমাধ্যমের প্রশ্নের। এদিকে বিতর্কিত কিংবা সমালোচনার ঝড় বয়ে গেলেও মিনহাজুল আবেদিন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বরাবরই সম্মুখীন হয়েছে প্রশ্নের, ছিল জবাবদিহিতাও। কিন্তু এখন তা কতটুকুই বা আছে? প্লেয়ারদের কাছে থেকে দেখা, কোন সিচুয়েশনে কেমন খেলছে এটা দেখার জন্য মাঠ থেকে দেখতে হয়। মাঠে খুব কাছাকাছি খেলোয়াড়ের পাশে না গেলে এটা ভেরি ডিফিকাল্ট আজ করা। প্লেয়ারের অ্যাটিটিউডটা কী, অ্যাপ্রোচটা কী, তো এটা জানার জন্য সিলেক্টরকে সামনাসামনি যেতেই হয়। এটা আমার পার্সোনাল থিওরি, যেটা আমি ফলো করতাম। এদিকে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানও মনে করেন দল নিয়ে সবার পরিষ্কার ধারণা থাকা উচিত। এটা হয়তো রিসেন্ট ট্রেন্ড, এই সম্পর্কে পরিষ্কার ধারণা সবার থাকা উচিত। মিলাইমান আলোচনা করে দেখতে পারি। তারা যদি মনে করে যে তারা এটা আলোচনা করতে চায় প্রেসের সাথে, তারা আলোচনা করতেই পারে। শুধু দল নির্বাচনই নয়, মাঠের ক্রিকেটে কতটুকু নজর দিচ্ছেন প্রধান নির্বাচক, সেই নিয়েও আছে প্রশ্ন। ডিপিএল এর এত বড় টুর্নামেন্টে বিকেএসপিতে কোনো ম্যাচেই যে দেখা মেলেনি গাজী আশরাফ হোসেন লিপুর। আগের কমিটির যে চর্চা ছিল তা এখন কেন নেই? সবার কিন্তু জানার একটা আগ্রহ থাকে, এই খেলোয়াড়কে কেন নিলাম এবং এই খেলোয়াড়কে কেন বাদ দেওয়া হলো। এটা কিন্তু বিশ্লেষণটা অবশ্যই দেওয়া উচিত। এবং এটা যেটা বললাম যে এখনকার সিলেকশন প্যানেল কীভাবে কী চিন্তা করে, এটা ওদের ব্যাপার। আমাদের সময় আমরা পুরোপুরি, আমি মনে করি যে আমরা মাঠে খুব কাছের থেকে খেলোয়াড়দেরকে দেখতাম এবং যা কিছু ব্রিফ করার আছে করে দিতাম। লাইভ স্ট্রিমিংয়ে আমরা ঘরে বসে অনেক বড় স্ক্রিনেও কিংবা আমাদের অন্য কাজ করার মাঝে মাঝে আমাদের অফিসে বসেও আমরা কিন্তু
আমাদের নির্দিষ্ট খেলার উপরে চোখ রাখতে পারছিলাম। বিকেএসপি আমাদের জন্য আসলে একটু দূরে হয়ে যায় 3 ঘন্টা যাওয়া আসা এবং এগুলা মনিটর করার জন্য, তো সেই আলোকে আমরা হয়তো যেতে পারিনি। 3 সদস্যের নির্বাচক প্যানেলে হান্নান সরকারের পদত্যাগের পর এখন আছেন 2 জন। ক্রিকেটারদের পারফরমেন্সে নজর রাখতে যে প্রধান নির্বাচকের এমন যুক্তি কতটুকু গ্রহণযোগ্য তা নিয়েও আছে প্রশ্ন। দল ঘোষণার পর নানাবিধ প্রশ্নের মুখোমুখি বিসিবি পরিচালক এবং নির্বাচকরা। কেন অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত দলে আছেন, কেন লিটন দাস ক্যাপ্টেন, আর কেন শেখ মেহেদী হাসান ভাইস ক্যাপ্টেন? তাসকিন আহমেদ কি ছিলেন ক্যাপ্টেন্সির বিবেচনায়? গণমাধ্যম কর্মীরা বর্তমান নির্বাচকদের খুব একটা পান না, ফলে ইউএই আর পাকিস্তান সিরিজের দল ঘোষণার প্রেস কনফারেন্সে সাংবাদিকরা যেন প্রশ্নের ঝাঁপি খুলে বসলেন। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্স, অনেক প্রশ্ন। শুরুটা নিশ্চিতভাবেই 24 ইনিংস টি-20 50 না পাওয়া লিটন কিভাবে অধিনায়ক, সেটাও লম্বা সময়ের জন্য, টি-20 বিশ্বকাপ পর্যন্ত। ওর বিষয় নিয়ে আলোচনা হয়েছে, পারফরমেন্স নিয়ে আলোচনা হয়েছে, হয়নি যে তা নয়, বাট আমাদের মনে হয়েছে যে ওর মধ্যে যে এই সম্ভাবনাটা আছে, ও যদি নিজের খেলাটাকে ঠিকমতো গুছিয়ে নিতে পারে তাহলে হি ক্যান বি অ্যান অ্যাসেট ফর দ্য টিম। এই 2 সিরিজের জন্য আবার লিটনের ডেপুটি শেখ মেহেদী হাসান, যিনি কিনা কখনোই স্বীকৃত ক্রিকেটে অধিনায়কত্ব করেননি, প্রশ্ন উঠছে সেখানেও। শেখ মেহেদী কিন্তু টি-20 ফর্মেটে কিন্তু কাইন্ড অফ অ্যান অটোমেটিক চয়েস, রেগুলার প্লেয়ার কিন্তু, এবং ওর যে অভিজ্ঞতা আছে, ওর যে ট্যাকটিক্যাল নলেজ আছে, সেটা আমরা প্রায়শই দেখতে পাই। ইনজুরির জন্য স্কোয়াডে নাই তাসকিন আহমেদ, যে তাসকিনের নাম আবার শোনা গিয়েছিল অধিনায়কের লিস্টে। আসলেই কি তাসকিন অধিনায়কত্বের বিবেচনায় ছিলেন? বলবো যে না, তার বড় একটা কারণ হচ্ছে যে তাসকিনের ফিজিক্যাল কন্ডিশন যা, সেখানে আমার মনে হয় তাকে অন এ রেগুলার বেসিস খেলানোর সুযোগ আমাদের খুব বেশি নেই। সবশেষ বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাইম শেখ। একই গল্প এনসিএল টি-20তেও। ডিপিএলেও 600-র বেশি রান করেছেন 120 স্ট্রাইক রেটে। পারফর্ম করেও কেন ব্রাত্য নাইম? নিউজিল্যান্ডের এই দলটা কিন্তু নেহাত কম শক্তিশালী দল না। এখানে যদি তাকে একটা বড় অপরচুনিটি আমরা হোয়াইট বলে দেই, যেটা 300 বলের খেলা, 50 ওভার, সেখানে একটা খেলোয়াড় মানে তার মেধার পূর্ণ বিকাশ ঘটাতে পারে। ফর্মে থাকা নাইম সুযোগ পাননি, ঠিকই পেয়েছেন বিপিএলে নিজ দলেই সুযোগ না পাওয়া নাজমুল হোসেন শান্ত। আমাদের এক্স ক্যাপ্টেন ছিলেন। আপনি দেখেন টিমটার দিকে তাকিয়ে, ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। সিনিয়রিটি যদি মুখ্য হয়, তবে বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট মিরাজ কেন বাইরে? আমাদের হাতে যদি অপরচুনিটি থাকতো যে নাহিদ রানা অন টাইম আমাদের সঙ্গে আছে, তাহলে কিন্তু হয়তো আমরা 5টা সিমারের জায়গায় 4টা সিমার নিয়েও অ্যাকোমোডেট করতে পারতাম, ওইদিকে একটা ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সাকিবের অভাব পূরণ করতে পারবেন এমন অলরাউন্ডারের খোঁজে নির্বাচকরা। টি-20-র মতো টেস্ট ওয়ানডেতেও দীর্ঘমেয়াদী অধিনায়ক বানাবে বিসিবি। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কাজ করবে, এমন প্রত্যাশা জাতীয় ক্রীড়া পরিষদের। এক্ষেত্রে নতুন এই সংগঠনের সাথে মতপার্থক্যের কোনো সুযোগ দেখছেন না সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা। পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করতে এই কমিটি দক্ষ ভূমিকা পালন করবে বলে মত সাবেক ফুটবলার রুম্মন বিন ওয়ালি সাব্বিরের। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়, বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে এই কথাটি যেন মিলে যায় পরিপূর্ণভাবে। অতীতে বিভিন্ন সংগঠনের বেপরোয়া আচরণে জিম্মি হয়েছিল ক্রীড়াঙ্গন। বিগত 2 যুগে আশিকুর রহমান মিকুদের প্রভাব মুক্ত হয়ে নতুন আশার আলো নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। দলীয় প্রভাব মুক্ত হয়ে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গঠিত হয়েছে এই সংগঠন। যদিও খেলাধুলায় গতিশীলতা আনার জন্য সার্চ কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ, তবে কাজের ক্ষেত্রে এ নিয়ে মতপার্থক্যের সুযোগ দেখছেন না সার্চ কমিটির আহ্বায়ক জোবায়দুর রহমান রানা। বরং ক্রীড়ামনা দক্ষ সংগঠকদের নিয়ে কমিটি গঠিত হয়েছে বলে জানান তিনি। আমাদের যে একটু কাজ আছে আমরা সেই কাজটা করব, আর ওনারা তো এরকম একটা সংগঠন করেছেন, এখানে তো অনেক ভালো ভালো লোকজন আছেন, ওনারা যদি ক্রীড়ার উন্নয়নের কোনো সুযোগ পায় আমার তো মনে হয় ভালোই করবে। এখন মাঝে মাঝে পলিসিগতভাবে হয়তো কিছু কিছু ভুল হয়ে যায়, সেটা তো আমরা সবাই যখন অনুধাবন করতে পারবো তখন তো এটা ভালোর দিকেই যাবে। বিগত সময়ে সংগঠকদের বিচক্ষণতার অভাবে পিছিয়ে পড়া দেশের ক্রীড়াক্ষেত্র পুনরুজ্জীবিত করার তাগিদ সাবেক ফুটবলার ও সংগঠক রুম্মন বিন ওয়ালি সাব্বিরের। সেক্ষেত্রে বাংলাদেশ ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ তার। 600 ইভেন্টে যারা বুঝে এবং
কর্মকর্তা এবং ভালো প্লেয়ার যারা নলেজেবল, যারা স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজটা তারা করতে পারবে, হ্যাঁ, তাদেরকে প্রোভাইড করার মূল কারণ হলো আমাদের এই কমিটি করা। সার্বিকভাবে মানে ভালো করার জন্য, মানে উদ্বুদ্ধ করার জন্য, প্লেয়ারদেরকে আকর্ষিত করার জন্য এটা আমরা চেষ্টা করতেছি যে এই সংগঠনটাকে রিচ করার জন্য। পাশাপাশি দেশের দক্ষ ও পরীক্ষিত সংগঠকদের কাজে লাগানোর তাগিদ সাবেক তারকা এই ফুটবলারের। পুশ ব্যাক করে আমাদের ফেডারেশনগুলিকে দলীয় মুক্তভাবে এবং নিরপেক্ষ ভালো সংগঠক খেলোয়াড়দেরকে নিয়ে প্রতিটা ফেডারেশনকে সাজাতে চাই। এটাই আমাদের মূল লক্ষ্য এবং এটাই আমাদের আশা এবং চিন্তা। ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। ক্রীড়াক্ষেত্রের গতিশীলতা সহজেই যে আনা সম্ভব নয় তা অবশ্য মানছেন সাব্বির। তবে সকলের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে অচিরেই ফলাফল ধরা দেবে বলে বিশ্বাস তার।